বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য অচিন্ত্য কুমার সেনগুপ্তের বন্ধু। অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্ম 19 সেপ্টেম্বর 1903 সালে বাংলাদেশের নোয়াখালীতে। তিনি নিহারিকা দেবী ছদ্মনামে লেখালেখি করতেন। তার লেখার ধরন ছিল রোম্যান্টিক এবং গণচেতনা। তার উল্লেখযোগ্য কিছু রচনার মধ্যে রয়েছে বেদে, অমাবস্যা, পূর্ব পশ্চিম, উত্তরায়ণ ইত্যাদি। 1976 সালে 29 জানুয়ারি 72 বছর বয়সে তার দেহাবসান ঘটে। আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন বন্ধু থাকে যার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়, যা পৃথিবীর কোনো নিয়মই ভাঙতে পারে না। কিন্তু হঠাৎ যদি সেই সম্পর্কের মধ্যে বাধা আসে, সেই বাধা কি অতিক্রম করতে পারবে সেই দুই বন্ধু? জানতে হলে শুনে নিন আজকের গল্প অচিন্ত্য কুমার সেনগুপ্তের বন্ধু। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট একটা ঘরে বিনোদ শোয়, এবং একাই শোয়। নিচে একদম ফাঁকা, তবু কিছুতেই বিনোদের ভয় নেই। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজ্যান্ত খুন হলো, এত হইচই, এত কান্নাকাটি, এবং তারই পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃত দেহটি মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে আসতে সে বলেছিল, ও মা, মা জানালাটা খুলে দাও তো পায়ের দিকের, যা গরম পড়েছে আজ। মা বললেন, না, তুই ওপরে চল, আমার কাছেই শুবি। আরে দূর, কিসের তোমার এত ভয় বলো দেখি? এত গোলমেলে সেই খুনিটা তো আর ঘাপটি মেরে বসে থাকেনি, কখন দিব্যি সরে পড়েছে। সে আবার তোমার কাছে ফিরে আসবে নাকি? সত্যি তুমিও না মা পারো বটে। মা অবুঝের মতো বললেন, না, তুই চল ওপরে। তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না, চেঁচালেও শুনতে পাবো না। আরে চেঁচানি তোমাদের শুনতে দেবো নাকি ভেবেছো? যদি ব্যাটা আসে তার পুঁটি টিপে তার দম বন্ধ করে দেবো না? তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়? তার মুখটা তো ভালো করে দেখার জন্যই পায়ের দিকে জানালাটা খুলে রাখতে বললাম। মুখ যদি বাড়ায় তবেই না নেয়া তার সাথে দুটো গল্প করবো। হ্যাঁ, কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধু কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়, চাকরের হাতে পয়সা গুঁজে দিয়ে দরজা খুলে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয়, গো গো করে, ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, ভাই বিনোদ,
তোকে ভাই ভয় দেখাতে পারলাম না। আরে দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে তার আবার ভয় কি? খেয়ে হজম করি আর গভীর ভাবে ঘুমায়। কিন্তু ভাই বিনোদ, আমার যে এখন একা একা বাড়ি যেতে খুব ভয় হচ্ছে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, তাই নাকি? চ তাহলে তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে। এমন সময় সদূর দরজায় কড়া নড়ে উঠল। কে যেন গলা খাকড়ে ডাকলে, বিনু, বিনু, এ ভাই বিনু, এই বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তারা এক বর্ণ শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যে একটু নিন্দা করলে তেরে এসে বলে, এই কি বললে তুমি? ভেবেছ আমি কিছু শুনতে পাই না? থাবড়ে গাল লাল করে দেবো, একটুখানি ছেড়ে বেশি বড় পাকামো। বিনোদেরও সেই একই দশা। হয়তো কেউ চুপি চুপি তাকে ভয় দেখাতে এসেছে, কিন্তু সব সময় সে সাবধানে। জোরে ডাকলে সে তেমনি ঘুমায় বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতেও জানে। পাছে লোকটা সাড়া পেয়ে পালায়। বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকে বেত নিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল। সিঁড়ির উপরে দাঁড়িয়ে হাসছে অভয়। তুই এই সময় এত রাতে কি দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, 9:30টার শোতে বায়োস্কোপ গিয়েছিলাম ভাই, এই ফিরছি। বায়োস্কোপে গিয়েছিলি ভালো কথা, তা বাড়ি যাসনি কেন? বাড়ি আর ফিরবো না ভাই। কেন, কি আবার হলো তোর? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আরো অনেক গল্প আছে, কিন্তু। তাড়িয়ে দিয়েছেন কেন? কি অপরাধ করলি তুই? অপরাধ আর কি ভাই, আমার ও বাড়িতে আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বললে, চল ভেতরে, বলছি সব কথা। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপর বসে অভয় বললে, ভাই বিনোদ, আজ কিন্তু তোর এখানে আমি শোবো, দিবি তো শুতে? হ্যাঁ হ্যাঁ। বিনোদ আলো জ্বাললে। আরে স্বচ্ছন্দে ভাই। আলোতে বিনোদ দেখল অভয় অদ্ভুত সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির উপর দামি শাল, পরনে সিল্কের ধুতি, পায়ে জোরের জুতো, হাতের কবজিতে সোনার রিস্টওয়াচ বাঁধা। সারা গায়ে এসেন্সের গন্ধ ভুর ভুর করছে। আবার পরিপাটি করে টেরি বাঁকানো। আবার ডান হাতের আঙুলে হীরের একটা আংটি। সেসব দেখে বিনোদ বলল, এত সেজে গুজে বেরিয়েছো, শালা চেহারা দেখে তো মনে হয় না যে তুমি ত্যায্য পুত্র হয়েছো। হ্যাঁ, বাবা মা বাড়ি থেকে বের করে দিলেন বটে, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটায় রোজ 2 আনা করে 4 আনা করে জমাতাম, সেই বাক্স ভেঙে সব খুচরো সিকি আদলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বললেন, যেখানে খুশি কেটে ভেঙে পড়ো, তোমার ওই কালো মুখ আমি আর দেখতে চাইনি। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল। তারপর বললে,
কিন্তু তুই কি করেছিলিটা কি সেটা শুনি অন্তত, বল। বলছি দাঁড়া একটু দাঁড়া। অভয় হাত বাড়িয়ে বললে, তোর ম্যাপের বইটা দিতে একটু। কেন, কি করবি আবার? একটা জায়গা খুঁজে বের করবো, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না, তেমন একটা জায়গা। এই ধর গ্রিনল্যান্ড, যেখানে বছরে 6টা মাস রাত, কঠিন বরফের দেশ। আরে ভূগোলে পড়িসনি সেই যে। কিন্তু পকেটে তো মাত্র কয়েকটা টাকা খুচরো দেখতে পাচ্ছি, এই নিয়ে তুই গ্রিনল্যান্ড যাবি? টেবিলের উপরে অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো। বলল, আরে শুনবি তো, এমন একটা জায়গায় যাব যেখানে কোনো ভাড়া লাগে না। কেমন হয়? হ্যাঁ, ভালো হবে না? আচ্ছা, তাই নাকি? আপাতত দেখছি সে তো আমার শোয়ার ঘর। দেখ অভয়, তুই পাগলামি করিস না, চল তোকে বাড়িতে রেখে আসি। আরে বাবারা বুকে থাকেন, এখন নিশ্চয়ই আবার ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন, দেখবি গিয়ে। চল 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 চল। সে খুঁজুন কি, কিন্তু আমি একবার যখন বেরিয়েছি আর ফিরবো না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন দেশ আবিষ্কার করতে বেরোবো। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবুও আমি পিছপা হব না। নে এবার আলোটা নেবা, আজ রাতটা তো এখানে ঘুমাই। আয় আয়, বিছানায় উঠে চলে চলে, দুজনে ধরে যাবে, কোনো অসুবিধা নেই, চলে। না 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 না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না, আমার মেরুদণ্ডকে খুব লেগেছে রে। এই বেশ ঘুমোতে পারবো এখানে, একটা বালিশ দে দেখি। বলে সে নিজে আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলল, তুইও এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে। কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। এমনি তোর ঘুম আসবে, হতবাগা, ওপরে উঠায় বলছি। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠল। আরে পাগল, ঘুম আসবে না কি? স্কুলে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমোই, আর এ তো দিব্যি মোলায়েম একটা চেয়ার। কলম্বাসের মধ্যে যে দেশ জয় বেরোবে, তাকে খালি গায়ে শীতের রাতের শুকনো কাঠের ওপর শুলেও বেমানান দেখাবে না। তুই থাম তো, তোকে আর বোকাবো না, ঘুমা ঘুমা ঘুমা। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম এলো না। অভয়ের সঙ্গে আরো খানিকক্ষণ গল্প করা যাক, এই ভেবেই চোখ না মেলেই সে ডাকলে, অভয়, এ অভয়, অভয়। অভয়ের কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমে তার এক বিন্দুও ব্যাঘাত হয়নি। বিনু আবার তাকে ডাকল, সেই অন্ধকার কালো রাত্রে আর নিঃশব্দতা। বিনোদ লাফিয়ে উঠে বসল। ঘরে কেউ নেই। ম্যাপের খাতাটা মেঝের উপর ওল্টানো, চেয়ারের উপরে বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটাও খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো। সদর দরজাটাও দুফাঁক। অভয় আবার কখন দরজা খুলে বাইরে গেছে। দুষ্টু ছেলে, তাকে আবার ভয় দেখাবার জন্য হয়তো নতুন ফন্দি করেছে বুঝি। কিন্তু বিনোদ সে দমবার পাত্র নয়। গরম কোটটা গায়ে দিয়ে রাস্তায় নামলো। কোথাও একটা জনপ্রাণী নেই। নিজের দ্রুত ও সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দও সে কোথাও শুনতে পাচ্ছে না। আবার সে ডাকলো, অভয়, আরে অভয়, কোথায় গেলি রে? মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে যেন জোরে হেসে উঠল, এবং সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ নামিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বলল,
এই কোথায় গিয়েছিলি তুই? বারে, এইখানেই তো ছিলাম তোর পাশে দাঁড়িয়ে। ঘরের মধ্যে ভীষণ গরম ছিল, অত গরমে কখনো ঘুম আসে, তাই একটু বাইরের দিকে এলুম আর কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, গরম কি রে? এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? তুই কি আমাকে পাগল পেয়েছিস? আরে গরম বলে গরম, চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। উফ, কিকতে পারছি না ভাই। চল চল চল, রাস্তায় একটু হেঁটে আসি। বিনোদ ভাবলো মন্দ কি। বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তারই ছেলেকে তার হাতে ধরিয়ে দেব। চল যাই, কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে। দাঁড়া, ভজুয়াকে বলে আসি বন্ধ করে দিতে। না থাকবে, ডাকতে গেলে আবার মা টের পেয়ে যাবে। ভেজিয়েই দিয়ে আসি বরং দরজাটা। দাঁড়া, খানিক বাদেই তো আবার ফিরে আসছি, কি বলিস? আরে দূর, তোর আবার কিসের ভাবনা? আমার জন্য না হয় দরজা বন্ধ হয়ে গেছে, তোকে তো আর তোর বাম্মা তাড়িয়ে দেয়নি। দুই বন্ধু বড় রাস্তায় এসে পড়ল। কারোর মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বলল, ভাই অনেক রাত হয়ে গেছে, এবার অন্তত বাড়ি ফের। কোথায়? এই তো বেশ যাচ্ছি, চল না। খানিক দূরে কয়েকজন লোক এদিকে এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা যেন পূর্ণবাবুর মতো দেখতে। লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছেন নিশ্চয়। অভয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে সে কিছুতেই এঁটে উঠতে পারবে না। লোকগুলো না বেঁকে সামনে তাদের দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ একটু ভরসা পেল। অভয়কে বুঝতে না দিয়ে সে বলল, হ্যাঁ চ, আর একটু বেরিয়ে আসি, আয়। অভয় পকেট হাতড়ে কতগুলো পয়সা বার করলো, তারপর বলল, ধর তাড়াতাড়ি ঘুমিয়ে ফেল সব। বাবা, মেজদা, রকাকা, রামখুড়ো সব তো এসে পড়লো। আর দেরি করিস না ভাই, আহাম্মক তাড়াতাড়ি পয়সাগুলো গুঁজে ফেল। বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগলো। এখনই সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদ এরই জন্য আগে থেকে প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে স্কুলের ছাত্র তো দূরের কথা, মাস্টার মশাইরাও পেরে ওঠেন না। সে তাড়াতাড়ি অভয়কে দুই হাতে শক্ত করে জাপটে ধরল। বলল, কোথায় যাবি তুই? তোকে ধরিয়ে দেব না আমি, হ্যাঁ? কিন্তু কোথায় অভয়? বিনোদ দুহাত দিয়ে নিজের বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণে ধস্তাধস্তি করে চলেছে। অভয় কোথাও নেই। কখন টুপ করে সরে পড়েছে, নিশ্চয়ই পাশের গলি দিয়ে। এখনো ছুটলে হয়তো তাকে ধরাও যেতে পারে। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে তার কাছে এসে পড়লেন। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখে তার বুকে বল এলো। সে এগিয়ে গিয়ে বলল, আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বলল, সে এই গলি দিয়েই পালিয়েছে। আসুন আমার সঙ্গে, খুব জোরে ছুটলে হয়তো তাকে ধরতে পারবেন। আমি তাকে জাপটে ধরেও ছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। খুব জুজুৎসুর প্যাচ শিখেছে। যাই হোক, আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান, আমি এদিক দিয়ে যাচ্ছি। ওইখানে কোথাও লুকিয়ে আছে নিশ্চয়ই বেটা। আসুন আমার সঙ্গে। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে ধরে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। কই কই আমার অভয়, কই? ওই দেখ, কই আমার অভয়? বলে চারজনের কাঁধে উত্তোলিত একটা খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছু বুঝতে পারল না। খাটিয়ার উপরে লম্বালম্বি কি একটা জিনিস আগা গোড়া ঢাকা। কি একজন বলল, আরে আজ বিকেলেই তো সে মোটর চাপা পড়ে মারা গেছে।
বিনোদ সমস্ত গা ঝাঁকুনি দিয়ে বলল, না না, এ হতে পারে না, মিথ্যে কথা। সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করলে আমরা আমরা দুজনে একসাথে বেড়াতে বেরোলাম। এ এ কেন বলুন তো, কেন আমাকে এমন মিছিমিছি ভয় দেখাচ্ছে? হ্যাঁ, আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন, সে স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজে করে আমেরিকা। কত কত না কথা সে বললো আমায়, আমাকে পয়সাও দিতে চাইলে সে। গরদের পাঞ্জাবির ওপর মেরুনের শাল। আসুন না, আসুন না আমার সঙ্গে এই গলিতে, তাকে বার যদি না করে দিতে পারি তো কি বলেছি আমি, আসুন না আমার সাথে। পূর্ণবাবুরা এগোতে লাগলেন। বিনোদ হতভম্বের মতো তেমনই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনো বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি? না তো। রসা রোড রাস্তার এক পারে ইলেকট্রিক, অন্য পারে গ্যাস জ্বলছে, লাঠি হাতে ওই যে কনস্টেবল দাঁড়িয়ে আছে। দূরে ওই পূর্ণবাবুদের দল চলেছে শ্মশানে। পূর্ণবাবু হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও মিনু, তুমি এবার বাড়ি যাও। বিনোদ তবু নড়ে না। ভয়ে সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি থেকে অভয় বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতেই বিনোদ হঠাৎ আত্মস্বরে চেঁচিয়ে উঠল, না, না অভয়, এ হতে পারে না। কিন্তু আবার সেই তেমনই খিলখিল হাসে, একেবারে তার কাছে। কিন্তু অভয় কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছে। এখন পায়ে হেঁটে কিছুতেই সে আর বাড়ি ফিরতে পারবে না। পিছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে, তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। 7 আনা সে ধরেছিল, এখনো সে ভুলতে পারছে না। ট্যাক্সি চেপে বিনোদ বলল, চলো, এলএনবি রোড। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালো, খুব জোরে চালো পাজি, থেমো না, খুব জোরে চালো। শিখ ড্রাইভার খুব জোরে গাড়ি ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সঙ্গে সমানে আর চলতে পারছে না। হাত তুলে সে স্পষ্টভাবে বলল, পাজি, পাজি গাড়ি থামাও। বিনোদ ভাই, বিনু গাড়ি থামা। আমি অভয়, বিনোদ আমি অভয়, গাড়ি থামা। কিন্তু ট্যাক্সি থামলো না, তার গায়ের উপর হুড়মুড় করে পড়ল। বেচারা অভয় দলা পাকিয়ে চাকার তলায় চেপটে গেল। বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল, গেল 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 গেল, পাজি শিগগির বাঁধো, পাজি শিগগির বাঁধো। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বললে, क्या हुआ? বিনোদ ঝুঁকে পড়ে গাড়িটার তলায় দেখতে লাগলো। কি আশ্চর্য, কোথাও এক বিন্দু রক্ত নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হাসতে হাসতে গায়ের ধুলো ছাড়তে লাগলো। তারপর বলল,
ভয় নেই বিনোদ, আমার কিছু হয়নি, খালি এই রকমটাই একটু সামান্য চোখ লেগেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম বাবার সাথে ঝগড়া করে, তোর কাছেই আসছিলাম, কিন্তু রাস্তার মাঝে একটা গাড়ির তলায় তোর কাছে আর যাওয়া হলো না। কিন্তু তুই ভাবিস না, আমি তোর সাথে ছিলাম, আছি, আর থাকলাম। আমাকে দেখে তুই ভয় পাস না বন্ধু, ঠিক আছে? এখন তাহলে আমি আসি ভাই, গুড নাইট। গুড নাইট। শুনলেন আজকের গল্প অচিন্ত্য কুমার সেনগুপ্তের বন্ধু। কথক তুহিন, বিনোদের চরিত্রে অভিজিৎ, অভয়ের ভূমিকায় পথিক, পূর্ণবাবু রণবীর, মা শ্বেতা, লোক শাশ্বত, ড্রাইভারের ভূমিকায় অনিশ এবং দিদির চরিত্রে জয়তী। শেষ হলো আজকের গল্প। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হবে টিম স্টোরি ম্যানিয়া। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।